সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি কেমিস্ট্রি। সো আজকে আমাদের যেটা বেসিক্যালি টপিক সেটা হচ্ছে রিং ফ্লিপিং। যেটা ছিল আমরা আগের লেকচারে যেটা বলেছিলাম রিং ফ্লিপিং, সেই রিং ফ্লিপিংয়ের বেসিক্যালি আমি কি বলেছিলাম, ওখানে ক্ষেত্রে বলা হয়েছিল যে রিংটা জাস্ট ফ্লিপ করে যাচ্ছে, অ্যাক্সিয়াল বন্ডসগুলো ইকুইটোরিয়াল বন্ডে কনভার্ট হচ্ছে এবং ইকুইটোরিয়াল বন্ডসগুলো তোমার অ্যাক্সিয়াল বন্ডে কনভার্ট হচ্ছে। কিন্তু প্রবলেম সেখানে কি বলেছিলাম, প্রবলেম নয় অ্যাকচুয়ালি, মাঝে বলেছিলাম যে একটা ট্রানজিশন স্টেট হয়। মাঝে কি বলা হয়েছিল, একটা ট্রানজিশন স্টেট, র্যাদার দেন ওটা ঠিকঠাকভাবে বলা উচিত যে একটা পাথওয়ে হয়, যে পাথওয়ে দিয়ে বেসিক্যালি রিংটা ফ্লিপ করে। ঠিক আছে, মানে আমি বলেছিলাম যে এই রিং আছে, এই রিংটা তোমার একটা ট্রানজিশন স্টেট দিয়ে কিন্তু কোথায় যায়, এই আর রিংটা ফ্লিপ হয়। ঠিক আছে, অ্যাক্সিয়াল বন্ডগুলো ইকুইটোরিয়াল এবং ইকুইটোরিয়াল বন্ডগুলো তোমার অ্যাক্সিয়ালে কনভার্ট হয়। ঠিক আছে, এবার এই যে ট্রানজিশন স্টেট বা র্যাদার ওটাকে বলা ভালো হচ্ছে পাথওয়ে, সেই পাথওয়েটা তোমার দুটো পাথওয়ে হতে পারে। একটা হচ্ছে তোমার সিটু পাথওয়ে, যেটাকে আমরা বলছি কি বেসিক্যালি কাইরাল পাথওয়ে, আর আরেকটা হচ্ছে তোমার কি, আরেকটা হচ্ছে তোমার অ্যাকাইরাল পাথওয়ে হুইচ ইজ সিগমা পাথওয়ে। ঠিক আছে, ওকে। তো আমরা দেখি প্রথমে হচ্ছে সিটু পাথওয়েটা। দেখো জাস্ট কিছুই নয়, এখানে রিংটা জাস্ট এইভাবে ফ্লিপ করে যাবে, সেই আগের দিনই যেটা বলা হয়েছে সেটাই। এই দেখো রিংটা জাস্ট আলটিমেটলি কি হয়েছে, ফ্লিপ করে গেছে। এখানে 2 নম্বর কার্বনটা কি হয়েছে, উপরের দিকে উঠবে, 5 নম্বর কার্বনটা তলায় নামবে, তাহলেই ফ্লিপ হয়ে যাবে। এখানে তাই হয়েছে, 2 নম্বর কার্বনটা দেখো আপওয়ার্ডে চলে গেছে আর 5 নম্বর কার্বনটা তোমার ডাউনওয়ার্ডে চলে এসেছে। তাহলে রিংটা আলটিমেটলি ফ্লিপই হয়েছে, কিন্তু এই ফ্লিপিংটা অনেকগুলো ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে গেছে, মানে একটা গোটা পাথওয়ের মধ্যে দিয়ে গেছে। সেই পাথওয়েটাই হচ্ছে বেসিক্যালি তোমার সিটু পাথওয়ে। এবার কেন সিটু পাথওয়েটাকে বলা হচ্ছে, জাস্ট বিকজ এখানে প্রত্যেকটা যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মধ্যে তোমার সিটু সিমেট্রিটা কমন, মানে সবার ক্ষেত্রে সিটু সিমেট্রি এখানে কন্টেইন হয়ে আছে, দ্যাটস ওয়াই তুমি এটাকে বলতে পারো সিটু পাথওয়ে। ঠিক আছে, এবার সিটু মানে বেসিক্যালি কি, কোনো মলিকিউলকে 180 ডিগ্রি যদি তুমি রোটেট করো তাহলে সেম মলিকিউলই পাবে, মানে ওয়াটারের কেসটা তুমি নিতে পারো, ওয়াটারকে যদি 180 ডিগ্রি রোটেট করো সেই ওয়াটারই পাবে তুমি, দ্যাটস ওয়াই তুমি ওখানে বলতে পারো যে একটা সিটু সিমেট্রি প্রেজেন্ট হয়ে আছে। ঠিক আছে, সো এবার আমরা দেখি, দেখো নর্মালি কি হচ্ছে এখানে, এটা একটা চেয়ার ফর্ম, চেয়ার ফর্মে আমি কি করেছি, নাম্বারিং দিয়েছি 1 2 3 4 5 6। ঠিক আছে, নাম্বারিংটা এইভাবে দেওয়া হয়েছে। এবার এই নাম্বারিংটা দেওয়ার পর আমরা কি করছি, C1টাকে তোমার কি হচ্ছে ডাউন করছি, C1টাকে কি করছি ডাউন করছি, মানে এই কার্বনটাকে তলার দিকে নামাচ্ছি, এই কার্বনটাকে তলার দিকে নামাচ্ছি। তাহলে তলার দিকে নামুক, দেখো এই কার্বনটা যদি তলার দিকে নামে তাহলে কি হবে স্যার, 5 নাম্বার 6 নাম্বার আর এখানে 1 নাম্বার কার্বনটা তলায় নামছে আর 2 নাম্বার, এই চারটে কার্বন সেম প্লেনে চলে আসবে। ঠিক আছে, অলরেডি এই দুটো একটা প্লেন, দেখো এই দুটো একটা প্লেনে আছে, প্লেনের মতো হয়ে আছে। এখানে 1 নাম্বার, এটাকে আমি ডাউন করছি, মানে এই 1 নাম্বার কার্বনটা তোমার এই পজিশনে চলে আসবে আর 2 নাম্বার কার্বনটা এখানে তো আছেই, তার মানে এখানে একটা প্লেন মতো তৈরি হবে না, সেটাই দেখো এখানে দেখানো হয়েছে। 2 নাম্বার, দেখো 2 নাম্বার কার্বনটা অ্যাজ ইট ইজ আছে, 1 নাম্বার কার্বনটাকে জাস্ট নামিয়ে নিচ্ছি, 1 নাম্বার কার্বন নেমে গেছে, 6 নাম্বার তারপর 5 নাম্বার, দেখো 6 নাম্বার আর 5 নাম্বার, তাহলে উপরে কে রইলো, উপরে হচ্ছে তোমার 3 নাম্বার, তলায় কে রইলো 4 নাম্বার, দেখো। ঠিক আছে, ওকে। তাহলে এই যে ফর্মটা তৈরি হলো সেটা হচ্ছে তোমার বেসিক্যালি কি, হাফ চেয়ার। এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো হচ্ছে হাফ চেয়ার। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে হাফ চেয়ার। এটা হচ্ছে তোমার বেসিক্যালি চেয়ার ফর্ম, এটাকে বলা হচ্ছে চেয়ার ফর্ম, চেয়ারের করসপন্ডিং এটা হচ্ছে তোমার হাফ চেয়ার। ঠিক আছে, এবার আমরা কি করছি, এখানে C2টাকে আমি আপ করছি। C2 বলতে স্যার এই যে 2 নম্বর কার্বন, এই C2টাকে কি করা হচ্ছে, আপে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে C2টাকে যখন তুমি আপে নিয়ে যাবে তখন কি হবে, দেখো 1 নাম্বার আর 6 নাম্বার তোমার কি হবে, এরকম প্লেনে পড়ে থাকবে। ঠিক আছে, 5 নাম্বারটা অ্যাজ ইট ইজ তুমি উপরে আছে ধরতে পারো। ঠিক আছে, 2 নাম্বারটা তোমার উপরে চলে গেছে। ঠিক আছে, এবং 3 নাম্বারটা তোমার হচ্ছে বেসিক্যালি এখানে তুমি এটাকে 3 নাম্বার দেবে। ঠিক আছে, 1 2 3, মানে 3 নাম্বারটা তোমার একটু তলায় নেমে যাবে, 2 নাম্বারটা তোমার উপরে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবং 4 নাম্বারটা তোমার তলাতেই আছে, দেখো 1 নাম্বারটা তো এদিকে পড়ে আছে আর 6 নাম্বারটা স্যার এটা। ঠিক আছে, তাহলে এইটার রেসপেক্টে দেখো 1 6 প্রথমে কানেক্ট হয়ে আছে, তাহলে 1 6কে আমি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, 2 নাম্বারটাকে আমি উপরে তুলেছি, 2 নাম্বার উপরে উঠেছে, তারপর এখানে কি আছে 3 নাম্বার, তাই 3 নাম্বার লিখেছি। 3 নাম্বার কার সাথে কানেক্ট হয়েছে, 4 নাম্বার তলায় আছে তাই আছে। 4 নাম্বারটা কার সাথে কানেক্ট হয়েছে, 5 নাম্বার উপরে আছে। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল পুরো ব্যাপারটা। তাহলে এখান থেকে এটা যেটা কনভার্ট হয়েছে সেটাকে বলা হচ্ছে টুইস্ট বোট। এটাকে কি বলা হয়, টুইস্ট বোট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বেসিক্যালি টুইস্ট বোট। ঠিক আছে, এবার এই টুইস্ট বোটটাকে তুমি কি করো, এই যে C3 কার্বনটা আছে সেটাকে তুমি ডাউন করো। তাহলে C3 কার্বনটাকে আমরা কি করছি, তলার দিকে আনছি, ডাউন করছি। তাহলে C3 কার্বনটাকে যখন আমি তলার দিকে আনবো তাহলে কি হবে, দেখো এখানে হচ্ছে 3 নাম্বার আর 4 নাম্বার তোমার এই দেখো প্লেনে আছে, দেখো 3 4, মানে এইটাকে তুমি এইভাবে তলায়, এটা তো তলাতে ছিলই, এটাকেও খালি তুমি বেঁকিয়ে এইখানে আনছো, তাহলে বেসিক্যালি 3 আর 4 সমান সমান হয়ে গেছে। দেখো একদম, তার উপরে কি হবে, 1 নাম্বার 6 নাম্বার, দেখো তাই আছে, এদিকে কে আছে 2 নাম্বার, দেখো তাই আছে, এদিকে কে আছে 5 নাম্বার, তাই আছে। ঠিক আছে, তাহলে এই কনফরমেশন যেটা তৈরি হচ্ছে সেটা বেসিক্যালি কি, পার্টিকুলার এটাকে আমরা কি বলি, বোর্ড বলি। ঠিক আছে, এটাকে টুইস্ট বোর্ড, এটাকে বোর্ড। এই বোর্ডটাকে তুমি যদি এরকম করে দোমড়াও তাহলেই এটা টুইস্ট বোর্ড হয়ে যাবে। ঠিক আছে,
আবার টুইস্ট বোর্ড থেকে তুমি কি করছো, এই বোটেতে যে C4 কার্বনটা আছে সেই C4 কার্বনটাকে আমরা কি করছি, আপ করছি। C4 কার্বনটাকে আমরা কি করছি, আপ করছি। দেখো C4 কার্বনটাকে আপ লিখেছি, তাহলে C4 কার্বনটাকে আপ করে দিলে দেখো 1 নাম্বার 6 নাম্বার, এ দেখো 1 নাম্বার 6 নাম্বার কানেক্ট হয়ে আছে। 4 নাম্বার কার্বনটাকে আমি আপ করে দিয়েছি, মানে 3 নাম্বার তোমার তলাতেই আছে, 4 নাম্বারটাকে খালি আমি ওপরে তুলে দিয়েছি, মানে এটা এখানেই থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে তোমার এরকম আছে, এরকম ছিল, এটাকে খালি জাস্ট আমি 4 নাম্বারটাকে এইভাবে ওপরে তুলে দিয়েছি। দেখো তাই হয়েছে, দেখো 3 নাম্বার 4 নাম্বার, তাহলে 3 4, এখানে উপরে 5 নাম্বার আছে, এদিকে তোমার 2 নাম্বার, এদিকে তোমার 1 নাম্বার, যেমন আছে অ্যাজ ইট ইজ। এটাকে তাহলে আবার কি বলবো স্যার, আবার দেখুন টুইস্ট বোটে আবার ফিরে এসেছে, আবার এটা টুইস্ট বোটে ফিরে এসেছে। টুইস্ট বোর্ড থেকে আবার তোমার দেখো C5টাকে এবার আমরা ডাউন করব। এই যে C5 কার্বনটা আছে সেটাকে আমরা কি করছি, ডাউন করছি। তাহলে স্যার এটাকে ডাউন করলে কোথায় যাবে, সেই হাফ চেয়ারই তো যাবে। তাহলে বেসিক্যালি এখানে তোমার হাফ চেয়ার কনফরমেশন হয়েছে। হাফ চেয়ার কি করে হলো হাফ চেয়ার, দেখো C5টাকে আমরা ডাউন করেছি অলরেডি, এখানে হচ্ছে 3 নাম্বার, দেখো 3 নাম্বার আর এখানে 4 নাম্বার অ্যাজ ইট ইজ আছে। 2 1 5 নাম্বারটাকে ডাউন করছি আর 6 নাম্বার একটা প্লেনে চলে আসবে। আর দেখো 2 1 তলায় নেমেছে 5 আর এই হচ্ছে 6, ডাউন হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে এখানে আমরা কি করছি, C6টাকে তুমি আপ করে দাও। তাহলে এই যে C6 কার্বনটা আছে সেটাকে তুমি যদি আপ করে দাও তাহলে তোমার কিসে কনভার্ট হয়ে যাবে, এটা হচ্ছে তোমার চেয়ার কনফরমেশনে আবার ব্যাক করে যাবে। ঠিক আছে, চেয়ার কনফরমেশনে আবার ব্যাক করে যাবে, বোঝা গেল। তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছে, চেয়ার, সেখান থেকে হাফ চেয়ার, হাফ চেয়ার থেকে টুইস্ট বোর্ড, টুইস্ট বোর্ড থেকে বোর্ড, বোর্ড থেকে টুইস্ট বোর্ড, টুইস্ট বোর্ড থেকে হাফ চেয়ার, হাফ চেয়ার থেকে আবার তোমার চেয়ার। ঠিক আছে, ওকে। এবার কি বলা হচ্ছে বেসিক্যালি, এবার বলা হচ্ছে এদের মধ্যে তোমাকে কি দেবে, এনার্জির অর্ডারটা তোমাকে একটু সাজাতে বলবে, বা কোনটা এর মধ্যে মোর স্টেবল, কোনটা এর মধ্যে লিস্ট স্টেবল সেটাকে তোমাকে একটু বলতে বলবে। কি করে বলবে, দেখো অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি এর আগের দিনই বা আগের লেকচারেতেই বেসিক্যালি, যে বোট আর চেয়ার এদের মধ্যে কে বেশি স্টেবিলাইজড, নিউম্যান প্রজেকশন ড্র করে অনেক কিছু করে আমরা বলেছিলাম কি, যে চেয়ার কনফরমেশনটা তোমার বেশি করে স্টেবিলাইজড, সেই জন্য আমরা চেয়ার কনফরমেশন নিয়েই ডিল করি। ঠিক আছে, তো চেয়ার বেশি স্টেবিলাইজড, তাহলে সেইটাই আমি প্রথমে লিখেছি যে চেয়ার, স্টেবিলিটি অফ চেয়ার ইজ গ্রেটার দেন বোট। ঠিক আছে, তাহলে এটা তো আমরা স্যার আগের দিনই জেনে গেছি, তাহলে কোনো সমস্যা নেই আমাদের। তাহলে আমরা এখানে কি বলবো, দেখো এটা হচ্ছে তোমার 1 নাম্বার কনফর্মার যদি হয় 1, এটা তোমার হয়ে গেল ধরো 2 নাম্বার, এটা ধরো হয়ে গেল 3 নাম্বার, এটা ধরো হয়ে গেল 4 নাম্বার, এটা ধরো 5, এটা ধরো 6 আর এটা ধরো 7। তাহলে এরকম হচ্ছে ব্যাপারটা। এবার আমরা এটা বলে দিলাম, তাহলে স্টেবিলিটি অফ চেয়ার মানে এটাও তোমার চেয়ার, এটাও তোমার চেয়ার, তাহলে VII মানে 7 নাম্বার আর 1 নাম্বার, এখানে 7 নাম্বার আর 1 নাম্বার সবার আগে থাকবে। দেখো তাই আছে, ঠিক আছে, কারণ ওটা বেশি স্টেবল, ওদের এনার্জি সব থেকে কম হবে, বোঝা গেল। এবার আমরা বলছি এখানে কি, টুইস্ট বোট ইজ গ্রেটার দেন বোট। স্যার এই পয়েন্টটা কেন বললেন, দেখো এখানে টুইস্ট বোটের ক্ষেত্রে তুমি যদি দেখো, এখানে হচ্ছে বেসিক্যালি এটা টুইস্ট বোট, এই যে C2 আর C5 এটা অনেকটা কি হচ্ছে, এদের মধ্যে ডিস্টেন্সটা অনেকটা হাই, distance is very high in between C2 and C5 carbon, that's why the flagpole interaction is less এখানে। ঠিক আছে, তাহলে এখানে তোমার যে হাইড্রোজেন দুটো আছে সেই হাইড্রোজেনগুলো বেসিক্যালি কি অতটা ফ্ল্যাগপোল ইন্টারাকশন স্যার শো করতে পারে না। কেন পারে না, এর কারণ হচ্ছে C2 আর C5 এর ডিসটেন্সটা অনেকটা হাই কম্পেয়ার টু তোমার বোট। এখানে বোটেতে কি হয়, বোটেতে তোমার এই যে C2 C5 এর মধ্যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা অনেকটা শর্টার হয়, যার জন্য ফ্ল্যাগপোল ইন্টারাকশন অনেকটা হাই হয়, এটা বেসিক্যালি সেই জন্য ডিস্টেবিলাইজড হয়ে যায়। কিন্তু এদের মধ্যে এই যে দুটো হাইড্রোজেন আছে এদের মধ্যে ডিসটেন্সটা অনেকটা হাই, কেন স্যার, এর কারণ হচ্ছে C2 C5 অনেকটা অ্যাপার্টে থাকে। এবার অ্যাপার্টে থাকার জন্য এই যে ফ্ল্যাগপোল ইন্টারাকশন, দ্যাট ফ্ল্যাগপোল ইন্টারাকশন উইল বি লেসার, মানে এক্সটেন্টটা খুব কম, যার জন্য তোমার কি হচ্ছে এখানে ইন্টারাকশনটা কম হওয়ার জন্য মোর স্টেবল, এটা লেস স্টেবল। তাহলে টুইস্ট বোটের স্টেবিলিটি হাই কম্পেয়ার টু বোট, সেটাই লেখা আছে, টুইস্ট বোট গ্রেটার দেন তোমার বোট, বোঝা গেল। তারপর তোমাকে যেটা বলতে হয় যে হাফ চেয়ারের গল্পটা। হাফ চেয়ার কি হচ্ছে, এখানে হাফ চেয়ারেতে এটা হচ্ছে তোমার হাফ চেয়ার। এবার হাফ চেয়ারেতে স্যার প্রবলেম কি, এই দেখো 1 2 3 4 এই 4টে কার্বন বেসিক্যালি কি করেছে, 4টে এটা sp3 কার্বন, তো দুটো করে হাইড্রোজেন আছে, তাহলে হাইব্রিডেশন কত করে হচ্ছে sp3 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 sp3। ঠিক আছে, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার কত হচ্ছে 3 মানে বেসিক্যালি কত 4 হচ্ছে। দেখো এখানে তুমি যদি ক্যালকুলেট করো, এখানে একটা হাইড্রোজেন আছে স্যার, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড। তাহলে সিগমা বন্ড প্লাস লোন পেয়ার যদি 2 হয় তাহলে আমরা জানি sp, 3 যদি হয় তাহলে বেসিক্যালি sp2, আর যদি 4 হয় তাহলে হচ্ছে sp3। দেখো এখানে তো 4ই হচ্ছে, 1 2 3 4, তাহলে sp3। তাহলে এখানে এই কার্বনটা sp3, এই কার্বনটা sp3, এই কার্বনটা sp3, এই কার্বনটাও তোমার sp3। ঠিক আছে, তাহলে এই যে 4টে কার্বন তোমার sp3 আছে, এরা কি হচ্ছে একটা লিনিয়ার পজিশন অকুপাই করছে, তাই না, মানে লিনিয়ারলি পড়ে আছে। ঠিক আছে,
4sp3 কার্বন ইন লিনিয়ার পজিশন, বাট sp3 কার্বন অ্যাটম ক্যানট বি লিনিয়ার, মানে লিনিয়ার এরা হতে পারে না। দ্যাটস ওয়াই এখানে কি হয়, মানে একটা প্লেনেতে থাকতে পারে না সোজা কথায়। সো সেই জন্য কি হয়, এখানে অনেকটা অ্যাঙ্গেল স্ট্রেন অ্যারাইজ হয়, এবং অ্যাঙ্গেল স্ট্রেন অ্যারাইজ হওয়ার জন্য মানে এখানে অ্যাঙ্গেল স্ট্রেনের পরিমাণ এতটা বেশি যে বেসিক্যালি এটা সব থেকে বেশি করে ডিস্টেবিলাইজড হয়। ঠিক আছে, তাহলে সেটাই এখানে লেখা হচ্ছে। দেখো হাফ চেয়ারে কি হচ্ছে, 4টে sp3 কার্বন ইন লিনিয়ার পজিশন, বাট sp3 কার্বন অ্যাটম ক্যানট বি লিনিয়ার, সো হায়ার স্ট্রেন বা হায়ার অ্যাঙ্গেল স্ট্রেন, তাহলে মোস্ট আনস্টেবল। বোঝা গেল এই পয়েন্টটা। এবার তাহলে আমরা লাস্টে একদম কনক্লুশন ড্র করে দেবো। তাহলে হাফ চেয়ার তোমার সবার শেষে যাবে, মানে কোনটা কোনটা, 2 আর হচ্ছে 6, তাহলে 2 6 স্যার সবার শেষে। ঠিক আছে, আর স্টেবিলিটি কার বেশি, চেয়ারের সব থেকে বেশি। চেয়ারে দেখো 1 আর 7 যেটা লেখা হয়েছে। তারপর হচ্ছে তোমার কি হবে, তার আগে টুইস্ট বোর্ড ঢুকবে, কারণ বোর্ডের থেকে টুইস্ট বোর্ডের স্টেবিলিটি বেশি। তাহলে টুইস্ট বোর্ড তোমার কোনখানে আছে, 3, আর একটা হচ্ছে টুইস্ট বোর্ড 5, তাহলে 3 5। তারপর হবে তোমার বোর্ড এইটা 4, আর তারপর হচ্ছে তোমার বেসিক্যালি কি, তারপর হচ্ছে তোমার হাফ চেয়ার। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বেসিক্যালি কি, প্রথমে হচ্ছে তোমার স্টেবিলিটি হচ্ছে চেয়ারের সব থেকে বেশি, তারপর হচ্ছে তোমার টুইস্ট বোর্ড, তারপর হচ্ছে তোমার টুইস্ট বোর্ড, তারপর হচ্ছে তোমার বেসিক্যালি বোটের পর হচ্ছে তোমার হাফ চেয়ার। ঠিক আছে, হাফ চেয়ার। ঠিক আছে, হাফ চেয়ারটা সব থেকে বেশি করে ডিস্টেবিলাইজড। এটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার। তাহলে এনার্জি অর্ডার স্যার উল্টো হবে, হাফ চেয়ারটা সব থেকে বেশি এনার্জি, তারপর বোটের এনার্জি, তারপর টুইস্ট বোটের এনার্জি, তারপর হচ্ছে তোমার চেয়ারের এনার্জি। বোঝা গেল? এবার এই এনার্জি কোঅর্ডিনেটে ঠিকঠাকভাবে আমরা সাজিয়ে দিই। দেখো এটা সব থেকে কম এনার্জি, কম এনার্জি কার, কম এনার্জি হচ্ছে চেয়ারের। তাহলে চেয়ার কোন কোন কনফার্মেশন, 1 আর 7, তাহলে এটা হয়ে গেল তোমার 1, এইটা হয়ে গেছে তোমার 7। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো একই এনার্জি লেভেলে কিন্তু এরা দুজন আছে। ঠিক আছে, তারপর সব থেকে হায়ার এনার্জি কাদের, এটা হচ্ছে 2 আর 6, 2 আর একটা হচ্ছে 6, 2 আর 6 স্যার কোনগুলো, দেখো 2, এই যে 2 হাফ চেয়ার, আর 6ও তোমার আছে হাফ চেয়ার। ঠিক আছে, তারপর স্টেবিলিটি হচ্ছে তোমার 3 নাম্বার। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার বেসিক্যালি 5 নাম্বার, 5 নাম্বারের পর, ঠিক আছে সরি এটা হচ্ছে তোমার 5 নাম্বার, 5 নাম্বারের পর মানে 4 নাম্বার, এটা 4 নাম্বার, তারপর হচ্ছে তোমার এটা 5 নাম্বার। ঠিক আছে, এটা তোমার হচ্ছে 5 নাম্বার। দেখো তুমি এখানে ঠিকঠাকভাবে ব্যাপারটা বুঝে নাও। এটা হচ্ছে চেয়ার দুটো। ঠিক আছে, সব থেকে হাই এনার্জি থেকে আছে হাফ চেয়ার, এটা রেখে দিয়েছি। এবার এখানে 3 আর 5, 3 আর 5-এ কি আছে দেখো, 3 আর 5 টুইস্ট বোর্ড অনেকটা স্টেবিলাইজড কম্পেয়ার টু বোর্ড। তাহলে বোর্ড এখানে হাই এনার্জিতে আছে, তাদের থেকে টুইস্ট বোর্ডটা তোমার অনেকটা কম এনার্জিতে আছে, কারণ এটা বেশি করে স্টেবিলাইজড। বোঝা গেল? তো এবার এরপরে আমরা যেটা দেখবো, এটা C2 পাথওয়ে আমরা দেখে নিলাম, বা এটাকে বলা হয়, এটাকে লিখে নাও বেসিক্যালি, এটাকে বলা হয়েছে কাইরাল পাথওয়ে। ঠিক আছে, এটাকে বলা হয় কাইরাল পাথওয়ে। ঠিক আছে, এবার আমরা অ্যাকাইরাল হুইচ ইজ সিগমা পাথওয়ে সেটা আমরা দেখবো। এবার আমাদের নেক্সট যে পাথওয়েটা আলোচনা করতে হবে সেটা বেসিক্যালি সিগমা পাথওয়ে, এবং সিগমা পাথওয়েটাকে কি বলা হয় স্যার, অ্যাকাইরাল পাথওয়ে বলা হয়, অ্যাকাইরাল পাথওয়ে। ওকে, অ্যাকাইরাল পাথওয়ে বলা হয়। দেখো কেন এটাকে ফার্স্ট অফ অল সিগমা পাথওয়ে বলা হয়, অল স্ট্রাকচার হ্যাভ সিগমা প্ল্যান। সো বেসিক্যালি প্রত্যেকটা যে তোমার স্ট্রাকচার আছে, সেই প্রত্যেকটা স্ট্রাকচার মানে এটা 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 প্রত্যেকটা স্ট্রাকচার, যে 6টা স্ট্রাকচার এখানে আছে, 5টা 1 2 3 4 5, সেই 5টা স্ট্রাকচারই বেসিক্যালি সিগমা প্লেন কন্টেন্ট করে বসে আছে। দ্যাটস ওয়াই আমরা কি বলবো, এটাকে সিগমা পাথওয়ে বলবো। ঠিক আছে, ওকে। এবার এখানে দেখো নর্মালি আমরা সিগমা পাথওয়েটাকে কি করে এক্সপ্লেন করি। তো এখানে দেখো C2টাকে ফার্স্ট অফ অল, এখানে C2 কার্বনটাকে ভালো করে দেখো, C2 কার্বনটাকে আমরা কি করলাম, আপ করলাম, C2 কার্বনটাকে আমরা কি করলাম, আপ করলাম, ওপরের দিকে তুললাম। তাহলে দেখো 5 নাম্বার কার্বন তোমার এখানে আগে দেখো অ্যাজ ইট ইজ ওপরে আছে। ঠিক আছে, তারপর 6 নাম্বার কার্বন তোমার এখানে অ্যাজ ইট ইজ আছে, 1 নাম্বার কার্বন এখানে অ্যাজ ইট ইজ আছে। 2 নাম্বার কার্বনটাকে খালি জাস্ট আমি এরকম টেনে এরকম উপর দিকে তুলে দিয়েছি, তাহলে 2 নাম্বার কার্বন এখানে উঠে গেল। 3 নাম্বার কার্বন তোমার এখানে অ্যাজ ইট ইজ, 4 নাম্বার কার্বন এখানে অ্যাজ ইট ইজ। ঠিক আছে, তার মানে স্যার কি হলো, 1 আর 6 এর সাথে বেসিক্যালি এই 3 আর 4টা সমান হয়ে গেছে, 2টা স্যার উপর দিকে জাস্ট উঠে গেছে, 2টা খালি উপর দিকে উঠে গেছে, এই দুটো তোমার অ্যাজ ইট ইজ আছে, এইটা তোমার উপর দিকে উঠে গেছে। ঠিক আছে, তাহলে স্যার এই ফর্মটার নাম বেসিক্যালি কি, এটাকে বারবার আর কবার বলবো, এটাকে চেয়ার ফর্ম বলা হয়, আর এটাকে তোমার কি বলা হয়, এটাকে বলা হচ্ছে এনভেলাপ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এনভেলাপ ফর্ম। এই এনভেলাপ ফর্মটায় কি করব, এই যে C2টাকে তুমি আপ করেছো এখান থেকে, সেই C2টাকে আরো তুমি আপ করো, তাহলে স্যার কি হবে, দেখো বোর্ড কনফার্মার হয়ে যাবে। দেখো 5 নাম্বারটা অ্যাজ ইট ইজ তোমার উপরে আছে, 6 নাম্বারটা এখানে আছে, 4 নাম্বারটা তোমার এখানে আছে। এবার 2 নাম্বারটাকে তুমি উপরে তুলে দিচ্ছ, তাহলে 2 নাম্বারটাই 5 নাম্বারের লেভেলে চলে আসবে। দেখো তাই হয়েছে। আর 1 নাম্বারটা তোমার এখানে আছে, 3 নাম্বারটা তোমার এখানে আছে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। এবার স্যার আমরা কি করবো, এই C5টাকে তুমি ডাউন করো, তাহলে C5টাকে স্যার ডাউন করলাম, তাহলে এই আবার এনভেলাপ স্ট্রাকচারটা ফিরে আসবে, 1 2 3 অ্যাজ ইট ইজ থাকবে, তাই আছে। 4 নাম্বার অ্যাজ ইট ইজ আছে,
নাম্বার এখানে অ্যাজ ইট ইজ থাকবে, 5 নাম্বারটা খালি এই দুটোর মাঝে চলে আসবে, দেখো তাই হচ্ছে, ঠিক আছে। সেখান থেকে আমরা কি করবো, এই 5 নাম্বারটাকে তুমি C5টাকে আরো ডাউন করো, তাহলে C5টাকে যদি তুমি আরো ডাউন করো তাহলে কি হবে বেসিক্যালি, দেখো 5 নাম্বারটাকে যদি তুমি আরো ডাউন করো তাহলে তোমার চেয়ার কনফার্মেশনটা কিন্তু এখানে ব্যাক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চেয়ার কনফার্মেশনটা এখানে ব্যাক হয়ে যাবে। তাহলে এখান থেকে এনভেলাপ গেল, এনভেলাপ থেকে তোমার এখানে বোট কনফার্মেশনে গেছে, বোট থেকে আবার এনভেলাপ, এনভেলাপ থেকে তোমার আবার চেয়ারে গেছে, ঠিক আছে, বোঝা গেছে কনফার্মেশনগুলো। এবার দেখো এদের মধ্যে স্টেবিলিটি অর্ডার, সেম কোয়েশ্চেন স্যার, এদের মধ্যে স্টেবিলিটি অর্ডার আমাকে দিতে পারে, তো স্টেবিলিটি অর্ডার কি করে বলবো, দেখো চেয়ার গ্রেটার দেন বোট, এটার কভার বলবো, বলাই হয়েছে যে স্টেবিলিটি চেয়ারের তোমার বেশি, মানে এখানে এটা ধরে নাও 1, এটা ধরে নাও 1, এটা ধরে নাও বেসিক্যালি 2, এটা ধরে নাও তোমার 3, এটা ধরে নাও তোমার 4, আর এটা ধরে নাও তোমার 5, ওকে, 5টা স্ট্রাকচার এখানে আছে, ঠিক আছে। সো 1 নাম্বার আর 5 নাম্বার সব থেকে বেশি স্টেবিলাইজড, দেখো 1, 5 সব থেকে বেশি স্টেবিলাইজড, কারণ এরা চেয়ার কনফার্মার। তার থেকে কে বেশি ডিস্টেবল, দেখো চেয়ারের থেকে তো বোট কম স্টেবল, সেটা আমরা জানি, বোট। এবার এনভেলাপ আর বোটের মধ্যে স্যার আমরা কি করে ঠিক করব, দেখো এখানে এনভেলাপের মধ্যে কি হয়েছে, দেখো তো এই যে 3টে কার্বন, সেই 3টে কার্বন বেসিক্যালি কি হয়েছে, প্লেনে চলে এসছে, বা এই দুটো কার্বনকেও তুমি নিতে পারো। তার মানে স্যার এই যে 5টা কার্বন, 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা কার্বন বেসিক্যালি প্লেনে আছে। এই 2 নাম্বার কার্বনটা তোমার এখানে অ্যাবভ দ্য প্লেন, যেটা এখানে কিনা 5 নাম্বার কার্বন, সেটা কি আছে স্যার, অ্যাবভ দ্য প্লেনে আছে। আর 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা কার্বন তোমার ইন দ্য প্লেনে পড়ে আছে, ঠিক আছে, মানে সেম প্লেনেতে আছে। এবার সেম প্লেনে এই টেট্রাহেড্রাল জিওমেট্রির কার্বনগুলো পড়ে থাকার জন্য কি হয়, হাই তোমার কি হয়, অ্যাঙ্গেল স্ট্রেন হয়, ঠিক আছে। সেই হাই অ্যাঙ্গেল স্ট্রেনটার জন্য এটা সব থেকে বেশি করে ডিস্টেবিলাইজড হয়, বা এনার্জি এর সব থেকে হাই হয়, বোঝা গেল কি বলা হচ্ছে। ইন এনভেলাপ, তাহলে প্রথম পয়েন্টটা তো আমরা বলে দিচ্ছি, সেকেন্ড পয়েন্টটা দেখো, ইন এনভেলাপ 5 sp3 কার্বন, মানে 5টা sp3 কার্বন অ্যাটম তোমার কি হচ্ছে, আর ইন সেম প্লেন হাই অ্যাঙ্গেল স্ট্রেন মোস্ট আনস্টেবল, বোঝা গেল। তাহলে এখানে তোমার 2 আর 4 সবার শেষে যাবে, দেখো 2 4 সব থেকে শেষে স্টেবিলিটির অর্ডার ওটা, ঠিক আছে। আর 3 নাম্বারটা তোমার বোর্ডটা মোটামুটি একটা স্টেবিলাইজড, তোমার চেয়ারের থেকে কম স্টেবিলাইজড, ওকে। তাহলে চেয়ার এখানে আমরা কি লিখবো, চেয়ার গ্রেটার দেন তোমার হয়ে গেল বোট গ্রেটার দেন তোমার এনভেলাপ, ঠিক আছে। তাহলে এটা তুমি একটু মাথায় রাখবে, এটা তোমার স্টেবিলিটি অর্ডার। এনার্জি অর্ডার কি হবে, এর উল্টোটা হবে, এনভেলাপের এনার্জি সব থেকে বেশি, তারপর বোটের, তারপর চেয়ারে। তাহলে চেয়ারের এনার্জি তোমার সব থেকে কি কম, তাহলে চেয়ারের এনার্জি দেখো এটা 1, ঠিক আছে। আর এখানে তোমার কি হবে, এখানে তোমার 5 হবে, কারণ 1 আর 5 চেয়ারে আছে, সব থেকে কম এদের এনার্জি, দেখো এনার্জি কোঅর্ডিনেট এদিকে এনার্জি বাড়ছে, তাহলে সব থেকে কম এনার্জি 1 আর 5-এ, বোঝা গেল, ওকে। এবার সব থেকে হাই এনার্জি কার, এনভেলাপের, সেটা কার কার আছে, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে তোমার কত 4, 2 আর 4 এর। আর এদের থেকে কম স্টেবিলাইজ বা এদের থেকে এনার্জি কম, মানে হাই স্টেবিলিটি কার, বোটের। সো বেসিক্যালি এটা হয়ে গেল 3, বোঝা গেল। এটা হচ্ছে তোমার চেয়ার, চেয়ার থেকে তোমার কোথায় গেল, এনভেলাপ, এনভেলাপ থেকে তোমার বোট, বোট থেকে আবার এনভেলাপ, এনভেলাপ থেকে তোমার আবার চেয়ার, ওকে। সো এটা হচ্ছে সিগমা পাথওয়ে, যেটা কিনা তোমাকে কোয়েশ্চেনে কিন্তু দিতে পারে, ওকে। এবার দেখো আমরা সাইক্লোহেক্সেনের বেসিক্যালি কিছু প্রপার্টি নিয়ে এখানে আলোচনা করব। এবার প্রপার্টির মধ্যে ফার্স্ট আমি যেটাকে তুলেছি সেটা হচ্ছে তোমার ডিপিএম। ডিপিএম মানে স্যার ডাইপোল মোমেন্ট। সো ডিপিএম মানে হচ্ছে বেসিক্যালি তোমার ডাইপোল মোমেন্ট। এবার ডাইপোল মোমেন্টের মধ্যে তোমাকে কি আলোচনা করতে হয়, দেখো এটা হচ্ছে বেসিক্যালি সিস 1,2 ডাইব্রোমো তোমার সাইক্লোহেক্সেন, আর এটা হচ্ছে তোমার ট্রান্স, ঠিক আছে, ট্রান্স 1,2 ডাইব্রোমো তোমার সাইক্লোহেক্সেন, ঠিক আছে। স্যার সিস ট্রান্স কি করে বুঝলেন, দেখো এটা তোমার অ্যাক্সিয়ালে আছে, মানে তোমার বেসিক্যালি আপ, এটা তোমার কি আছে, এটা তোমার ইকুইটোরিয়ালে আছে, কিন্তু এটা তোমার আপ, তাহলে আপ আপ, তাহলে বেসিক্যালি এটা তোমার হয়ে গেল সিজ। এটা স্যার ইকুইটোরিয়ালে আছে, কিন্তু এটা তোমার নিচের দিকে আছে, সো বেসিক্যালি এটা হয়ে গেল ডাউন, ঠিক আছে। আর এটা তোমার কি আছে, তোমার ইকুইটোরিয়ালে আছে, তো তার জন্য আমি এটাকে লিখবো আপ, ঠিক আছে, কিন্তু ওপর দিকে আছে বলে আমরা আপ লিখলাম। দেখো এটা ডাউন আর এটা আপ, ঠিক আছে, একটা ডাউনের দিকে আছে, একটা আপের দিকে আছে, সো বেসিক্যালি এটা ট্রান্স হয়ে গেল, আর এটা হয়ে গেল দুটোই আপ, তাহলে বেসিক্যালি সিজ হয়ে গেল, ঠিক আছে। দেখো এর একটা ফ্লিপিং ভার্সন থাকতে পারে, এরও একটা কি থাকতে পারে, ফ্লিপিং ভার্সন থাকতে পারে, তাহলে সেই ভার্সনগুলোকে আমরা ড্র করি। দেখো তাহলে এটা অ্যাক্সিয়ালে আছে, তাহলে স্যার এখন কি হবে, দেখো অ্যাক্সিয়ালে থাকলে তাহলে ইকুইটোরিয়ালে চলে যাবে, তাহলে দেখো এইখানে একটা চলে আসবে, আর এখানে একটা চলে আসবে, এই হচ্ছে বিআর, আর বেসিক্যালি এই হচ্ছে বিআর, ঠিক আছে, ওকে। এটা তোমার কি অ্যাক্সিয়ালে ছিল, ইকুইটোরিয়ালে চলে গেছে। এবার এটা তোমার কিসে ছিল, ইকুইটোরিয়ালে ছিল, তোমার অ্যাক্সিয়ালে চলে গেছে, বোঝা গেল, ওকে। এটার ক্ষেত্রে কি হবে স্যার, দেখো অ্যান্টিতে চলে যাবে। এটা তোমার কি ইকুইটোরিয়ালে ছিল, ইকুইটোরিয়ালে থাকার জন্য তোমার এখানে চলে আসবে অ্যাক্সিয়ালেতে, এখানে তোমার এটাও ইকুইটোরিয়ালে ছিল, তাহলে চলে যাবে বেসিক্যালি অ্যাক্সিয়ালেতে, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা, ওকে। তাহলে এগুলো আমরা ফ্লিপিং ভার্সনগুলোকে আমরা ড্র করলাম, ভালো কথা। এবার স্যার ডিপিএম মানে হচ্ছে ডাইপোল মুভমেন্ট। এবার ডাইপোল মুভমেন্টটাকে আমরা কি করে এক্সপ্লেন করব, দেখো
এই যে সিবিআর বন্ড কার্বন আর ব্রোমিনের যে বন্ডটা সিএক্স বন্ডটা, সেই বন্ডটার পোলারিটি কোন দিকে ডাইরেক্ট করছে? ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হয় অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভের দিকে, ঠিক আছে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে ডাইপোলের ডাইরেকশনটা হয়। এবার কার্বন আর হ্যালোজেনের মধ্যে হুইচ ওয়ান ইজ মোর ইলেকট্রোনেগেটিভ? স্যার হ্যালোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে হ্যালোজেন যেহেতু তোমার বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে, তাহলে তুমি বলতে পারো কি যে স্যার আজকে পজিটিভ এটা কার্বনটা, তাহলে স্যার ডেল্টা পজিটিভ, তাহলে এই ডেল্টা পজিটিভ কার্বন থেকে তোমার ডেল্টা নেগেটিভ ব্রোমিনের দিকে কি হবে? ইলেকট্রন ডেনসিটিটা শিফটেড হচ্ছে। ওকে, তাহলে ডাইপোলের ডাইরেকশন স্যার কোন দিকে? ডাইপোলের ডাইরেকশন স্যার এটার ক্ষেত্রে এই আপওয়ার্ড ডাইরেকশনেতে, ঠিক আছে স্যার। এটার ক্ষেত্রে স্যার কোন দিকে? এই দেখো ওপরের দিকে, আপওয়ার্ড ডাইরেকশনেতে। তাহলে আলটিমেটলি ওভারঅল তোমার ডাইপোল মোমেন্টটা কোন দিকে যাচ্ছে? স্যার এটাও আপ, এটাও আপ। তাহলে নিট ডাইপোল মোমেন্ট যদি আমি দুটোকে যোগ করি, তাহলে স্যার আপওয়ার্ড ডাইরেকশনের দিকেই দুটোই যাচ্ছে। বোঝা গেল? এখানের ক্ষেত্রে দেখো, এখানের ক্ষেত্রে কি হবে? দেখো এখানের ক্ষেত্রে তোমার এটা তোমার নর্মালি কি, এটা হচ্ছে বেসিক্যালি আপ। দেখো এখানের ক্ষেত্রে তোমার এটাও কি, এটাও হচ্ছে তোমার আপ। তাহলে দুটো ডাইরেকশনই আপ। ওভারঅল নিট ডাইপোল মোমেন্ট কি হচ্ছে? এটাতেও আপের দিকেই আছে, কোনো প্রবলেম নেই না স্যার। এবার তোমার এখানে কি হচ্ছে দেখো, এবার তোমাকে যেটা দেখতে হবে যে এটার ক্ষেত্রে দেখো এটা তোমার ডাউন, তাহলে বেসিক্যালি ডাইপোলের ডাইরেকশনটা কোন দিকে? ডাউনের দিকে। এটা তোমার আপ, তাহলে এটা হচ্ছে ওপরের দিকে। বোঝা গেল? এখানে ক্ষেত্রে কি, এখানে ক্ষেত্রে স্যার দেখো এখানে ব্রোমিনের দিকে, মানে বেসিক্যালি ডাউনের দিকে, আর এটা তোমার কি ওপরের দিকে, মানে আপের দিকে। তাহলে ডাইপোলের ডাইরেকশনগুলো তোমার কোন দিক বরাবর যাচ্ছে স্যার? দেখো এখানে ক্ষেত্রে অ্যান্টি 180 ডিগ্রি, একটা ফর্মেতে 180 ডিগ্রি তুমি দেখতে পাচ্ছ। তাহলে নিট যে ডাইপোল মোমেন্ট এরা একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তোমার নিট ডাইপোল মোমেন্টটা কি হচ্ছে? ডিক্রিজ করে যাচ্ছে। কিন্তু সিজের ক্ষেত্রে নিট ডাইপোল মোমেন্টটা কিন্তু ইনক্রিজ করছে, ঠিক আছে? তাহলে সিজের ক্ষেত্রে যেহেতু দুটো ব্রোমিনই তোমার কি আছে, বা সিএক্স বন্ডগুলো আপওয়ার্ড ডাইরেকশনে আছে, ডাইপোলের ডাইরেকশনসগুলো আপওয়ার্ড দিকে, সেই জন্য সিজের যে নিট ডাইপোল মোমেন্ট সেই ডিপিএম এর ভ্যালুটা হাই কম্পেয়ার টু ইওর ট্রান্স। কারণ ট্রান্সেতে তোমার কি হয়েছে, একটা ফর্মেতে তুমি ভালো করে দেখো এটা 180 হয়ে গেছে, ঠিক আছে? এই যে সিএক্স বন্ডটা আছে আর এই যে সিএক্স বন্ডটা একে অপরের 180, তাহলে একে অপরের যে নিট ডাইপোল মোমেন্ট সেটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, যার জন্য তোমার যে নিট ডাইপোল মোমেন্ট সেটা কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারি? যে সিজের যে ফর্মটা আছে তার ডিপিএম অনেকটা হাই হবে কম্পেয়ার টু ইওর ট্রান্স। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার কনক্লুশন। বোঝা গেল? তাহলে স্যার ডিপিএম কার হাই? এইটার অবশ্যই হাই, মানে এটা যদি তোমার এ হয়, এটা যদি তোমার বি হয়, তাহলে তুমি এখানে লিখতে পারবে যে এ গ্রেটার দেন বি। বোঝা গেল? দেখো নেক্সট হচ্ছে আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে অ্যাসিডিটি। এটাও প্রপার্টির মধ্যেই পড়ে। এবার অ্যাসিডিটি বলতে স্যার কি বোঝাচ্ছে? দেখো অ্যাসিডিটি বলতে কোনো একটা অ্যাসিড, সেটা আমরা কি করে বলি যে অ্যাসিডের অ্যাসিডিটি অলওয়েজ ডিপেন্ড করে কিসের উপর? তার কনজুগেট যে বেসটা, মানে আফটার প্রোটন লস্ট যে কনজুগেট বেসটা তোমার ফরমেশন হচ্ছে, সেই কনজুগেট বেসটা তোমার যত বেশি স্টেবিলাইজড হবে তত কি হবে, তত তোমার যে মাদার অ্যাসিডটা, মানে যেখান থেকে তোমার মানে যে অ্যাসিডটা থেকে তোমার প্রোটন লস্ট হয়ে যে কনজুগেট বেসটা ফরমেশন হয়েছে, সেই অ্যাসিডটা মানে মাদার অ্যাসিডটা অ্যাসিডিটি তোমার কিন্তু তত হাই হবে, ঠিক আছে? এবার ওই যে কনজুগেট বেসটা ফরমেশন হচ্ছে, সেই কনজুগেট বেসটা তোমার অ্যানায়নিক ইন নেচার। এবার ওই অ্যানায়নিক ইন নেচার হওয়ার জন্য কি হচ্ছে বেসিক্যালি, তোমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ওই অ্যানায়নিক নেচারটাকে ডিস্টেবিলাইজড করবে এবং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যানায়নিক নেচারটাকে স্টেবিলাইজড করবে, ঠিক আছে? এটা জিওসিতে আমি বলেছিলাম, কিন্তু এখানে গল্পটা একটু অন্যরকমই। দেখো এখানে তোমাকে সলভেশনের গল্প পড়তে হয়, এবং এটা বেসিক্যালি কি গ্রুপ? এটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ, ঠিক আছে? একটা বড় গ্রুপ, সেজন্য এটাকে বেসিক্যালি ইউজ করা হয় রিং ব্লকিং এর জন্য। দেখো বেসিক্যালি এটা রিং ব্লকিং এর জন্য ইউজ করা হয়েছে। এটা একদম কি হয়েছে, তোমার ইকুইটোরিয়াল পজিশনেতে গিয়ে বসে গেছে। এটা অ্যাক্সিয়াল পজিশনে কোনো দিন যাবে না, কারণ প্রচুর পরিমাণে স্টেরিক হিন্ড্রেন্স করবে, বা তুমি বলতে পারো 1,3 ডাইঅ্যাক্সিয়াল গজ বিউটেন ইন্টারাকশন করবে, যার জন্য এটা ইকুইটোরিয়ালে ফিক্স হয়ে গেছে। এইটার রেসপেক্টে আমরা কি বলতে পারি? দেখো এরা দুটোই আপওয়ার্ড ডাইরেকশনে আছে, তাহলে বেসিক্যালি সিজ, এরা অপোজিট ডাইরেকশনে আছে, মানে ট্রান্স, ঠিক আছে? এটা সিজ অ্যাসিড, এটা তোমার ট্রান্স অ্যাসিড। ওকে, বোঝা গেল? এবার আমি কি করছি, এখান থেকে তুমি কনজুগেট বেসটা ড্র করো, ঠিক আছে? এখান থেকে জাস্ট আমি কি করব, কনজুগেট বেসটাকে স্যার আমি ড্র করব। ভালো কথা, দেখো ড্র করছি। তাহলে এখান থেকে এই প্রোটনটা লস্ট হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড গ্রুপ, মানে CO2H গ্রুপটা থেকে, তাহলে CO2 তোমার নেগেটিভ হবে, ঠিক আছে? আর এখানে টারশিয়ারি বিউটাইল যেমন বসে আছে অ্যাজ ইট ইজ, ঠিক আছে? সিমিলারলি তোমার এটার জন্য কি হবে, এখান থেকেও তুমি একটা -H+, এখানেও লিখছি আমি -H+ করার পর কি হচ্ছে তোমার, করার পর স্যার এখান থেকে আমি একটা কনজুগেট বেস পাবো, সেটাকে আমি ড্র করে নিই। দেখো তাহলে এই যে কনজুগেট বেসটা, সেটা ইকুইটোরিয়ালে কি হচ্ছে, CO2 নেগেটিভ, ঠিক আছে? আর এখানে তোমার টারশিয়ারি বিউটাইল যেমন গ্রুপটা আছে সেরকম অ্যাজ ইট ইজ। বোঝা গেল? এবার স্যার প্রবলেম কি? প্রবলেম হচ্ছে তোমার এখানে এবার যে ওয়াটার মলিকিউলগুলো মিডিয়ামে আছে, ওয়াটার মলিকিউলগুলো, ঠিক আছে? এই যে H2O মলিকিউলগুলো আছে, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? এরা এই যে সলভেশনটা
কার সাথে, এই যে CO2 নেগেটিভ এর সাথে যে সলভেশনটা, সেই সলভেশনটা এখানে কি ভালো হয় না, পোর সলভেশন, পোর সলভেশন, পোর সলভেশন। কেন স্যার পোর সলভেশন? এর কারণ হচ্ছে দেখো এখানে তোমার কি এটা 1 এটা 2 এটা 3, তাহলে 1-3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন হবে, কারণ অ্যাজ ইট ইজ অ্যাজ CO2 নেগেটিভ গ্রুপ প্রেজেন্ট ইন অ্যাক্সিয়াল পজিশন, দ্যাটস ওয়াই কি হচ্ছে এখানে তোমার এই পোর বেসিক্যালি সলভেশন হবে। কেন? কারণ স্যার এখানে এই যে 1-3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশনের জন্য পোর সলভেশন, মানে স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে এই যে সলভেশনটা হতে চাইছে না, কেন? কারণ এখানে স্টেরিক হিন্ড্রেন্স, ঠিক আছে, পোর সলভেশন ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স। ওকে, কিন্তু এখানের ক্ষেত্রে কি, এখানের ক্ষেত্রে তোমার সেরকম কোনো ব্যাপার নেই, কারণ স্যার CO2 নেগেটিভটা ইকুইটোরিয়ালে আছে, তাহলে বেসিক্যালি এখানে সলভেশনটা ওয়াটারের সাথে খুব ভালোভাবে হবে, যার জন্য বেসিক্যালি এটা তোমার গুড সলভেশন। তাহলে এখানে আমরা কি লিখবো, গুড সলভেশন। তাহলে গুড সলভেশন হলে স্যার কি হবে, গুড অ্যাসিড হবে, ঠিক আছে, গুড অ্যাসিড। তাহলে অ্যাসিডিটি অর্ডার তোমার কার ক্ষেত্রে হাই হলো, এটার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে গুড এখানে ভালো সলভেশন হচ্ছে যার জন্য ভালো অ্যাসিড, এখানে ব্যাড সলভেশন হচ্ছে যার জন্য এটা লেস অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিটি অর্ডার এটা A হলে এটা যদি তোমার B হয়, তাহলে অ্যাসিডিটি অর্ডার তোমার কিরকম হবে, B গ্রেটার দেন A হবে। ওকে, আজকে আমরা জাস্ট এটুকুই দেখবো, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে না হলে। সো আজ পর্যন্ত আমরা এটুকুই দেখি, তো এর পরের দিন আমরা বেসিক্যালি রিয়াকশন মেকানিজম স্টার্ট করে দেবো, ঠিক আছে। এর যত রিয়াকশন মেকানিজম আছে, ঠিক আছে, ল্যাকটোনের ফর্মেশন আছে, অনেক কিছু আছে, অ্যাসিডিটি, বেসিসিটি, এটা জাস্ট একটা এক্সাম্পল করা হলো অ্যাসিডিটির, বাট আরও অনেক এক্সাম্পলস আছে, সেগুলো আমরা এর পরের নেক্সট লেকচারেতে দেখবো। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।